এই যে আফ্রিদিকে নিয়ে এইভাবে পোস্ট করা যে তিনি এভাবে ইনফ্লুয়েন্সারদেরকে একসাথে করে সরকারের পক্ষে কথা বলতে বলছেন, এই বিষয়টা নিয়ে কেউ ওপেনলি মানে বলেনি, মুখ খোলেনি, সেখানে আপনি সাহস করে এটা করেছেন, এই সাহসটা কিভাবে পেলেন? কারণ প্রত্যেকটি স্টুডেন্ট হচ্ছে এই টাইমে মারা যাচ্ছে, ওই ব্যাপারটা নিয়ে কথা না বলে আপনি এই জিনিসটাকে আড়াল করার জন্য একটা ক্যাম্পেইন করতেছেন, সেই ক্যাম্পেইনটা লিড করতেছেন। সো যখন এই ইস্যুটা আর কি আমি দেখলাম বা আমার কাছে আসছে, অ্যান্ড এটা নিয়ে আমি পোস্ট করার পর লিটারালি হচ্ছে একদম আপনার কাউন্টার টেরিজম থেকে আমার কাছে ফোন আসে, থ্রেট আসে যে হচ্ছে সেকেন্ড আমি যখন পোস্ট করি তখন আমাকে হচ্ছে আমার এক ছোটো ভাই ফোন দেয়, দিয়ে বলে যে ভাই আমার সাথে আফ্রিদির কথা হয়েছে, আপনি পোস্টটা ডিলিট করে দেন। ও হচ্ছে যদি সোশ্যাল মিডিয়াতে ব্যাকও করে কখনো, ও হচ্ছে প্রথম ব্যাকটা হচ্ছে ওর অ্যাপোলজি ভিডিও হবে। আমি বলছি যে ঠিক আছে, ওকে 2-3টা জিনিস মাথায় রাখতে বলবেন, ও যাতে এসে পোল্টি না মারে। এখন সোশ্যাল মিডিয়া আপনার কয়েকটা স্ট্যাটাস খুব ঘোরাঘুরি করছে, এবং একটা স্ট্যাটাস এরকম ছিল ইনফ্লুয়েন্সার যখন ইনফ্লুয়েঞ্জা, এবং আমরা পরবর্তীতে বুঝতে পারছি যে ওই স্ট্যাটাসটা এখন বড় একটা ইস্যু হয়ে গেছে, এবং আমাদের দেশের একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরকে বা ইনফ্লুয়েন্সারকে নিয়েই সব কিছু ঘটতেছে। সো আপনি কি আপনার এন্ড থেকে সব কিছু ক্লিয়ার করতে চাইবেন যে প্রথম থেকে আসলে কি ঘটেছিল? সো যদি ফুল স্টোরি বলি একদম ফ্রম দ্য বিগিনিং, তাহলে হচ্ছে যখন স্টুডেন্টরা প্রথম থেকে প্রোটেস্ট করতেছে বা খুব ঝামেলা হচ্ছে, তারা তাদের দাবি জানাচ্ছিল এবং কোটা আন্দোলন সব কিছু মেনেও নিছে, কিন্তু ওই মুহূর্তে হচ্ছে আমরা দেখলাম যে আবু সাইদ বা হচ্ছে এরকম অনেকে মারা যাচ্ছিল। ঠিক ওই সময়টাতেই যখন বহির্বিশ্বে বিভিন্ন মানবাধিকার সংস্থা বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরকম অনেক অর্গানাইজেশন এই ব্যাপারটা নিয়ে খুব কনসার্ন দেখাচ্ছিল যে এতগুলি স্টুডেন্ট এইভাবে মারছে। সো তারা যখন এই বৈশ্বিক একটা চাপ যখন দেশের মধ্যে আসছিল, সো গভর্নমেন্ট একটা প্ল্যান করছে যে হচ্ছে এই চাপটা কীভাবে কমানো যায়। সো তারা হচ্ছে যারা খুব রিনাউন্ড মানুষ বা আমরা যাদেরকে নোটেবল মানুষ বলি বা সেলিব্রিটি বলি, তাদের থ্রোতে হচ্ছে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতে চাচ্ছিল একটা ক্যাম্পেইনের থ্রোতে। সো এটা ধরেন হচ্ছে হয় মিউজিশিয়ান হতে পারে বা এন্টারটেনমেন্ট সেক্টর বা ইনফ্লুয়েন্সার সেক্টর, প্রত্যেকটা সেক্টরের মানুষ থেকে একটা পজিটিভ ভাইব হচ্ছে তারা নিতে চাচ্ছিল। সো এইরকমই ইনফ্লুয়েন্সারদের কাছ থেকেও ধরেন একটা স্পেসিফিক ব্যক্তি যার নাম হচ্ছে এখন ঘোরাঘুরি করতেছে, আমরা সবাই জানি মোটামুটি, সো তার থ্রুতেও হচ্ছে অনেক ইনফ্লুয়েন্সারদেরকে সে এঙ্গেজ করতে চাচ্ছিল একসাথে, যে তাদের কাছ থেকে একটা করে ভিডিও ক্লিপ নিবে এবং হচ্ছে সরকারের পক্ষে, যে সরকার হচ্ছে স্টুডেন্টদের পক্ষে আছে, অ্যান্ড এই যে ভাঙচুরের যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে স্টুডেন্টরা করে নাই, তারপর হচ্ছে যারা করতেছে তারা হচ্ছে তৃতীয় পক্ষ এবং তাদের শাস্তি হোক এটাই চায়। সো আমাদের এই সম্পদগুলো হচ্ছে আমাদের নিজেদের, এগুলো হচ্ছে রক্ষা করা দরকার। সো এই ধরনের একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করার জন্য ইনফ্লুয়েন্সারদেরকে এঙ্গেজ করে যে একটা ক্যাম্পেইন চালানো, এটা এক দৃষ্টিতে তো সরকারকে সমর্থন করা, আর একটা দৃষ্টিতে হচ্ছে অবভিয়াসলি স্টুডেন্টদের অ্যাগেনস্টে। কারণ প্রত্যেকটি স্টুডেন্ট হচ্ছে এই টাইমে মারা যাচ্ছে, ওই ব্যাপারটা নিয়ে কথা না বলে আপনি এই জিনিসটাকে আড়াল করার জন্য একটা ক্যাম্পেইন করতেছেন, সেই ক্যাম্পেইনটা লিড করতেছেন। সো যখন এই ইস্যুটা আর কি আমি দেখলাম বা আমার কাছে আসছে, অ্যান্ড এটা নিয়ে আমি পোস্ট করার পর লিটারালি হচ্ছে একদম আপনার কাউন্টার টেরিজম থেকে আমার কাছে ফোন আসে, থ্রেট আসে, যে হচ্ছে মানে সফট থ্রেট বলা হয়, যে আমি তোমাকে ফোর্স করতেছি না, বাট আমার মনে হয় যে তোমার পোস্টটা ডিলিট করে দেওয়া উচিত, অ্যান্ড ওরা হচ্ছে তোমার কোনো ঝামেলা করবে না। সো এই ধরনের ইস্যুগুলো যখন হয় তখন আমার মনে হয় যে না, আসলে ইনফ্লুয়েন্সারের ব্যাপারটা, অনেক ইনফ্লুয়েন্সার আসলে তারা ইনফ্লুয়েন্সা হিসাবে কাজ করতেছে সমাজে। আচ্ছা, প্রথমে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসে তার নামটা নেননি, পরবর্তীতে তার নামটা একদম উল্লেখ করেই স্ট্যাটাস দিয়েছেন। কিছু না মনে করলে অবশ্যই আপনি তার নামটা নিতে পারেন। আচ্ছা, এটা মোটামুটি এখন সবাই জানে যে আমি আসলে তহিদ আফ্রিদির কথাই বলতেছিলাম। অ্যান্ড প্রথম দিকে যখন আমি এই ইনফরমেশনটা একজনের কাছ থেকে পাই, যখন একজন আমাকে ফোন করে বলে যে আমাকে তো হচ্ছে আফ্রিদি কল দিছিল অ্যান্ড এরকম বলছে, আমার কি করা উচিত, তো প্রথমে আমি শকড হয়ে গেছি। কারণ আফ্রিদি উনি হচ্ছে আসলে পোস্ট দিচ্ছিল প্রথম থেকে স্টুডেন্টদের পক্ষে, 1-2টা পোস্ট করছিল, আবার ডিলিট করে দিচ্ছিল, অ্যান্ড ওনার নাকি পেজে প্রবলেম হচ্ছে, পেজ গায়েব হয়ে গেছিলো। বাট যখন আমি এটা শুনছি, আমি মানে রিকনফার্মেশন জন্য আরও 2-3 জনকে কল দিছি, যাদের আমার মনে হচ্ছিল যে এদেরকে হয়তো কল করতে পারে। সো আমি একটা এজেন্সিকে কল দিছি, যার থ্রুতে আসলে অনেক ইনফ্লুয়েন্সারকে কানেক্ট করা সম্ভব। তারে ফোন দেওয়ার পরও আমার বলছে যে না, হ্যাঁ ভাই আমাকেও কল দিছে, বাট আমি ডিরেক্টলি মানা করে দিছি। ইভেন আমার যারা হচ্ছে ক্রিয়েটার, যাদের সাথে আমি কানেক্টেড, তাদেরকে আমি বলছি এটা একটা সুইসাইডাল ডিসিশন, এই ডিসিশন নেওয়া যাবে না বা কেউ এরকম ভিডিও বানাবে না। তারপর হচ্ছে আমি আরও 2 জনকে কল দিই। এরপর আমি আবার রাকিন আফসার ভাইয়ের হচ্ছে একটা পোস্ট দেখি যে ওনাকেও কল করছে, তখন আমি কনফার্ম হই যে ব্যাপারটা এরকম, অ্যান্ড দেন হচ্ছে আমি আসলে পোস্টটা করি। সো এটা আসলে আফ্রিদিই হচ্ছে লিড করছিল। এই যে আফ্রিদিকে নিয়ে এইভাবে পোস্ট করা যে তিনি এভাবে ইনফ্লুয়েন্সারদেরকে একসাথে করে সরকারের পক্ষে কথা বলতে বলছেন, এই বিষয়টা নিয়ে কেউ ওপেনলি মানে বলেনি, মুখ খোলেনি, সেখানে আপনি সাহস করে এটা করেছেন, এই সাহসটা কিভাবে পেলেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি যেটা বলতেছিলাম, আমাদের একটা এক্সপেকটেশন থাকে, যাদের আমরা ফলো করি বা যাদের আমরা খুব রেসপেক্টেড ভাবি, তারা আমাদের জন্য একটা পজিটিভ ভাইব দিবে সমাজের জন্য। সো যেখানে হচ্ছে ইনফ্লুয়েন্সাররা মাঠে নামছিল স্টুডেন্টদের পক্ষে বা ছাত্র জনতার পক্ষে কথা বলছিল, ওই টাইমে যখন আপনি দেখবেন যে 2-1 জন যাদেরকে আমরা খুব মাথার উপরে রাখছি,
তারা হচ্ছে লিটারালি অ্যাগেইনস্টে গিয়ে কথা বলতেছে, এটা খুব শকিং। অ্যান্ড আমার মনে হয় যে তারা লিটারালি স্টুডেন্টদের সাথে, মানুষদের সাথে প্রতারণা করতেছে। সো আমার ওই পার্সপেকশন থেকে একদম নর্মালি একটা পোস্ট করা, অ্যান্ড পোস্ট করার পর হচ্ছে আমি যখন থ্রেডটা পাইছি তখন আমার মনে হয়েছে যে না, আমি আসলে সত্য কথাটাই বলছি, যে জন্য আমার জন্য থ্রেডটা আসছে। অ্যান্ড আমার মনে হয় যে মানুষের চেনা উচিত এই ব্যাপারটা নিয়ে। সো অবভিয়াসলি একটা রিস্কের ব্যাপার ছিল, এত বড় জায়গা থেকে থ্রেড আসছে, বাট আমার মনে হয়েছে যে সবার সত্যটা জানা উচিত, এতে আমার ক্ষতি হোক বা যেটাই হোক না কেন, এই জায়গা থেকে আসলে নামটা বলা বা পোস্টটা করা। সত্যটা সবাই জানলো, সবাইকে জানালেন। এরপর যেটা হলো, তৌহিদ আফ্রিদি যখন সরকার পদত্যাগ করলো তখন উনি লাইভে এসে ওনাকে নির্দোষ বললেন যে উনি চাপে পড়ে এসব করেছেন, পোস্ট ডিলিট করেছেন বা চাপে পড়ে স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পারেনি। তখন আপনি আবার একটা পোস্ট করলেন এবং বললেন এমনভাবে বললেন যে তৌহিদ আফ্রিদি এখন নাটক করছে ভালো সাজার জন্য। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ওনার একটা ফ্যান বেজ আছে, অনেক দিন ধরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে আছে, অ্যাজ ইউটিউবার হচ্ছে কাজ করতেছে। সো অবভিয়াসলি আমার ভিতরে এই খারাপটা লাগছে যে উনি পোস্টও করছিল নিজে, অ্যান্ড আবার ডিলিটও করতেছিল, সে হ্যাঁ ওনার উপর প্রেশার ছিল। সো ওই জায়গা থেকে আমি একটা কথা বলছিলাম, লাস্ট সেকেন্ড আমি যখন পোস্ট করি তখন আমাকে হচ্ছে আমার এক ছোটো ভাই ফোন দেয়, দিয়ে বলে যে ভাই আমার সাথে আফ্রিদির কথা হয়েছে, আপনি পোস্টটা ডিলিট করে দেন। ও হচ্ছে যদি সোশ্যাল মিডিয়াতে ব্যাকও করে কখনো, ও হচ্ছে প্রথম ব্যাকটা হচ্ছে ওর অ্যাপোলজি ভিডিও হবে। আমি বলছি যে ঠিক আছে, ওকে 2-3টা জিনিস মাথায় রাখতে বলবেন, ও যাতে এসে পোল্টি না মারে, লাইক হচ্ছে যে না আমি স্টুডেন্টদের পক্ষেই ছিলাম বা এরকম কিছু, কিন্তু হচ্ছে আমার খুব প্রেশারের জন্য আমি কিছু করতে পারি নাই। ও যাতে এক্স্যাক্টলি সত্যটা বলে যে হ্যাঁ ভাই, যেটাই হোক, চাপের জন্য হোক, যেভাবে হোক, আমি একটা ক্যাম্পেইন করছি যেটার জন্য আমি স্টুডেন্টদের কাছে মাপ চাচ্ছি। বাট ও হচ্ছে লিটারালি ওই জিনিসটা করে নাই। ও আসার পর দেখতেছি যে সেম পোল্টিটাই দিছে, ও বলতেছে ওর জাস্ট প্রেশারের ব্যাপারটাই বুঝাইতেছে, বাট এক্স্যাক্টলি যে অপকর্মটা করছে, যেটা হচ্ছে ও প্রেশারে হোক আর যেটাতেই হোক, স্টুডেন্টের অ্যাগেনস্টে যে একটা ক্যাম্পেইনে হচ্ছে সমর্থন দিছে, ইভেন লিড দিছে, শুধুমাত্র 1-2 জন ক্রিয়েটার না, আমি 3-4 জনের কাছ থেকে পাইছি। অ্যান্ড যখন মিটিং হয় ওদের, মিটিং শেষেও হচ্ছে 2-3 জনকে বারবার র্যান্ডমলি ফোন দিচ্ছিল, দেন গাড়ি পাঠানোর অফার করতেছিল যে গাড়ি পাঠাচ্ছি তুমি এখানে চলে আসো। সো এই জিনিসগুলো করতেছিল, এই জিনিসটা কিন্তু হাইড করছে। সো এই জন্য আমি বলতেছিলাম এটা লিটারালি হচ্ছে হিপোক্রেসি আসলে, বা ভণ্ডামি, এটাই। সো আপনার কি মনে হয় তৌহিদ আফ্রিদি কি বড় কোনো স্বার্থ বা অন্য কোনো আশা এরকমটা করেছিল বা করে থাকতে পারে? প্রথমত প্রেশারের ব্যাপারটা থাকতে পারে, যেহেতু আসলে মানুষ যত বড় হয় তার প্রেশার তত বেশি থাকে, এটা স্বাভাবিক। ধরেন আমাকে যত বেশি মানুষ চিনবে আমার দায়িত্ব তত বেশি থাকে। সো এটাও হইতে পারে প্রেশারের ব্যাপারটা, এটা আমি ধরে নিলাম, এটা সত্য। আর এর বাইরে অবভিয়াসলি যেহেতু আমি আমার ইন্ডিভিজুয়াল পার্সপেকশন থেকে যদি বলি, বা হচ্ছে আমরা কয়েকজন বড় বড় রিনাউন্ড মানুষের কমেন্ট দেখলাম ওর পোস্টের নিচে, ওইটা থেকে আমার মনে হচ্ছে যে ওর এক্সপেকটেশন ছিল যে আমি যদি এরকম কোনো কিছু একটা করি আর সাকসেসফুল হই, দেন অবভিয়াসলি আমি এমপি কিছু একটা হয়তো হইতে পারি। সো এটা একটা হইতে পারে। আরেকটা ব্যাপার হয় না যে প্রত্যেকেই ক্ষমতা চায়, প্রত্যেকেই চায় যে তার মানে পাওয়ারফুল যে স্টেবিলিটি এটা বাড়ুক। সো ওইটা হইতে পারে। আমার যেটা মনে হয় যে সে চাচ্ছিল যে যদি এরকম হয়, টিকে যায় সরকার, দেন ও আর একটু পাওয়ারফুল হবে, হি উইল বি দ্য লিডার। আরেকটা হইতে পারে যেহেতু প্রেশার তো আছেই। সো দুইটার মিশ্রিত আসলে একটা ব্যাপার। এখন যেটা দাঁড়িয়েছে যে সব ইনফ্লুয়েন্সাররা ওনাকে ভুল বুঝতেছে, আবার অনেকে যারা কাছের তারা ওনাকে নিয়ে আফসোস করতেছে যে আফ্রিদি এটা কী করলো, ক্যারিয়ার শেষ হয়ে গেল, ছেলেটা তো অনেক ভালো ভালো কাজ করেছে। তো ওই জায়গাটা থেকে আপনার কোনো কিছু বলার আছে কিনা তাকে সাজেস্ট করার? খারাপ লাগতেছে ওর হচ্ছে যে লাস্ট মানে লাইভ ভিডিওটা দেখে, যে অ্যাপোলজি ভিডিও, অ্যান্ড মানে এই দিক থেকে একটু লাগছে যে না আসলেই ও কাজ তো করছে, অনেক দিন করছে, কিন্তু হয় না যে যেটা আমি বলতেছিলাম, আপনি যত বড় হবেন আপনার দায়িত্ব আসলে তত বাড়তে থাকে। সো প্রত্যেকটা স্টেপ নেওয়ার আগে আপনার অ্যাটলিস্ট 10 বার করে ভাবা উচিত যে নেক্সট স্টেপে মানে পজিটিভ সাইডটা কী আসতে পারে বা নেগেটিভ রিভিউটা কী আসতে পারে। সো খারাপ লাগলেও আসলে কিছু করার নেই। ধরেন একটা মানুষ 10টা খুন করলো আলটিমেটলি, সো 10টা খুন করার পর হচ্ছে সে যখন হচ্ছে তার আমরা ফাঁসি দেই, আমাদের খুব ইমোশনাল মানে একটা ব্যাপার চলে আসে যে আহা এভাবে মারতেছে কেন। বাট ওই জায়গাটাতে হচ্ছে যে বিচারক বা যে ফাঁসি দিচ্ছে আসলে তার হচ্ছে শক্ত হইতে হয়, ঠিক না? সে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে ওটা করতে হয়। সো ওই জায়গা থেকে বলবো যে প্রত্যেকের কর্মফল পাবে। সো ওই জায়গা থেকে ইটস ভ্যালিড আমার মনে হয়। আপনি তো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আপনি বোঝেন কার আইডিতে কি হবে না হবে, কার গ্রো হবে। তো আপনার কি মনে হয় তৌহিদ আফ্রিদির ক্যারিয়ার কি এখানেই শেষ? ক্যারিয়ারের ব্যাপারটা আসলে বলতে পারবো না, তবে আমার মনে হয় না যে বাংলাদেশের সাধারণ জনগণ বা শিক্ষার্থী এই ব্যাপারটা কখনোই অ্যাপ্রিসিয়েট করবে বা কখনোই আসলে তাকে আগে যে দৃষ্টিকোণ থেকে দেখতো 1-2 জন অন্ধভক্ত ছাড়া কেউ আসলে ওইভাবে আসলে তাকে গ্রহণ করবে আমার মনে হয় না।